শুরুতে হেডলাইন আপনারা শুনছেন এবিপি। ইতিসম্মত দ্বন্দ্বের নানা বাঁক ডাক্তারের আন্দোলনে শেষ দিনেও টানাপোড়েন। জুনিয়র ডাক্তারদের একটি অংশ মনে করেছে একবার অবস্থান উঠে গেলে নতুন করে তা শুরু করা মুশকিল। তখন সরকার ফের নিচের মূর্তি ধারণ করতে পারে। তখন কি এই মাত্রায় আন্দোলন তোলা যাবে? শুরু হয়েছিল 9 আগস্ট, শেষ হলো 20 সেপ্টেম্বর। এই 43 দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নানা বাঁক পেরিয়েছে। আরজিকর হাসপাতালের চত্বর, লালবাজারের অদূরে ফিয়ার্স লেন থেকে সেই আন্দোলন শেষ গিয়ে পড়েছিল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায়। 10 দিন ধরে চলেছে টানা অবস্থান, যা শুক্রবার দুপুর 3টেয় শেষ হলো। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনার, ডিসি এবং স্বাস্থ্য দপ্তরের ডিএমই ডিএইচএস বদল করতে বাধ্য হয়েছে সরকার। সেই অর্থে আন্দোলনকারীদের বড় মাপের জয় হয়েছে। কিন্তু তার আগে 43 দিনের ইতিহাস দেখেছে অন্দরের টানাপোড়েন, মতানৈক্য এবং দ্বন্দ্ব, যা শুরু হয়ে গিয়েছিল আন্দোলনের 15 দিনের মাথায়। বৃহস্পতিবারের জিবি বৈঠকেও তা গড়িয়েছিল তীব্র টানাপোড়েনে। একাধিক সংগঠন বা দলের মঞ্চে বিভিন্ন মতামত থাকবেই, সেটাই দস্তর। একাধিক রাজনৈতিক দল যখন কোনো জোট বা ফ্রন্ট গড়ে, সেইখানেও মতানৈক্য থাকে। যেমন পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম জমানাতেও থেকেছে। বড় শরিক সিপিএমের বিরুদ্ধে ছোট শরিক আরএসপির ফরওয়ার্ড ব্লকের ক্ষোভ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। 2011 সালে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু 1.5 বছরের মধ্যেই মতানৈক্যের জেরে সেই জোট ভেঙে এবং মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিল কংগ্রেস। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে যে মতানৈক্য ছিল, তার প্রমাণ হিসেবে অনেকেই বারবার দীর্ঘ সময় ধরে চলা জিবি বৈঠকের কথা বলেছে। সেই বৈঠকে যে মতানৈক্য বেঁধেছে তা আন্দোলনকারীরা পরোক্ষ স্বীকার করে নিয়েছিলেন, যখন তারা বলেছিলেন 30 জন একটা বৈঠকে থাকলে 30 রকমের মতামত থাকাটাই স্বাভাবিক। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা সকলের 5 দফা দাবি নিয়ে একজোট হয়ে লড়ছি। কার্যত আন্দোলন শুরুর সময় থেকে জুনিয়র ডাক্তারদের একটি অংশ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার পক্ষপাতী ছিলেন। সূত্রের খবর, আগস্টের 22 থেকে 23 তারিখ নাগাদই কর্মবিরতিতে ইতি টানাতে চেয়ে দাবি উঠে যায় বৈঠকে। ঘটনাচক্রে তারা একটি বামপন্থী দলের ছাত্র সংগঠনের অঙ্গ, কিন্তু অন্য অংশ আবার আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে একরোখা ছিলেন। জুনিয়র ডাক্তারদের একটি অংশে বক্তব্য, রাজ্য সরকারের তরফে তখন থেকে সেতুবন্ধন করার চেষ্টা হচ্ছিল। জুনিয়র ডাক্তারদের যে অংশের সঙ্গে যোগাযোগ করেছিলেন নবান্নের দূতেরা, তারা কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে ছিলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কাছে পিছিয়ে যেতে হয়েছিল তাদের। তবে এও ঠিক যে তারা আন্দোলন ছেড়ে বেরিয়ে যাননি। সরকারের তরফে যারা আন্দোলনকারীদের মধ্যপন্থী অংশের সঙ্গে যোগাযোগ করছিলেন, তাদের নিয়েও প্রশ্ন থেকেছে। প্রশাসনিক সূত্রের খবর, শহরের 2 বিশিষ্ট চিকিৎসক সরকারি স্তরে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত তাদের কাছে আর যাওয়া হয়নি। ফলে সরকারের সদিচ্ছা নিয়েও আন্দোলনকারীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছিল। এমনিতে জুনিয়র ডাক্তারদের মঞ্চে একাধিক সংগঠনের প্রভাব রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ যে সংগঠনের প্রভাব সবচেয়ে বেশি, সূত্রের খবর, কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার পক্ষে তারাই বেশি সবর ছিল। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং এসএসকেএম এর জুনিয়র ডাক্তারদের নেতৃত্বের বড় অংশ কর্মবিরতি জারি রাখার পক্ষে ছিলেন। সূত্রের দাবি, আন্দোলনের প্রতিটি পর্যায়ে অভ্যন্তরে মতানৈক্য ছিল, কিন্তু তা কখনোই প্রকাশ্যে আসেনি। সাংবাদিক সম্মেলনে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জন নন্দ, রুমেলিকা কুমার মুখোপাধ্যায়ের স্বর আলাদা হলেও সুর একই থেকেছে। কারো স্বর কড়া, আবার কারো নরম হলেও দাবি আদায়ের বিষয়ে সুর ছিল এক। ফলে সামগ্রিকভাবে 1 মাসেরও বেশি সময় ধরে জনমানসে আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে তারা। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান তুলে নেওয়া নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। একটি অংশ হতাশ বলেই খবর। একান্ত আলোচনায় অনেকে যা গোপন করেছেন না, কর্মস্থলের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে হুমকি সংস্কৃতি শেষ পর্যন্ত নির্মূল না হলে আবার নতুন উদ্যমে এই আন্দোলন শুরু করা যাবে কিনা, তা নিয়েও দোলাচল কাজ করছে অনেকের মধ্যে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বড় অংশ মনে করেছে, হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো গঠনের যে দাবি তারা তুলে ধরেছিলেন, তা রাজ্য সরকার মেনে নিলেও থ্রেট কালচার বন্ধ করে
বন্ধ করা নিয়ে সে অর্থে কোনো নিশ্চয়তা দেননি জুনিয়র ডাক্তারদের। প্রায় সব অংশে কাজ ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা বলেছিলেন, কিন্তু একটি বড় অংশ চেয়েছিল রাজ্য সরকারের থেকে নিরাপত্তা সংক্রান্ত এবং থ্রেট কালচার বন্ধ করা বিষয়ে লিখিত প্রতিশ্রুতি আদায় করে নিতে, কিন্তু তা শেষ পর্যন্ত তা করেই অবস্থান তুলে নিতে হচ্ছে বলে মত একটি অংশে। তাদের আরও বক্তব্য, কলকাতার পুলিশ কমিশনার বদল বা স্বাস্থ্য দপ্তরের দুটি শীর্ষকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জনমানসে জয়োল্লাস তৈরি করলেও কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দাবিটি মৌলিক। সেইটি এখনও পুরোপুরি মেটেনি, বিশেষত থ্রেট কালচার সংক্রান্ত বিষয়ে, যা অনেকের কাছে হতাশার। তবে প্রকাশ্যে ঐক্যই দেখাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা, জানিয়ে রাখছেন নতুন আন্দোলনের কথাও। জুনিয়র ডাক্তারদের একটি অংশ মনে করেছে, একবার অবস্থান উঠে গেলে নতুন করে তা গড়ে তোলা মুশকিল। তখন সরকার আবার নিজের মূর্তি ধারণ করতে পারে। ভবিষ্যতে আবার আন্দোলন শুরু হলেও তা যাতে ঐক্যবদ্ধভাবে হয় সেই কথাও মাথায় রাখার কথা বলেছেন। কেউ কেউ জুনিয়র ডাক্তারদের অনেকের এও বক্তব্য যে থ্রেট কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে মেডিকেল কলেজগুলির অন্দরে ঘুঘুর বাসা, যা আসলে আর্থিক অনিয়মের চক্র। তা তৃণমূল যা নির্মূল না করা গেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ভবিষ্যতে নানাভাবে বিপন্ন করা হতে পারে। সেই কারণে আরও চাপ তৈরি করে রাজ্য সরকারের থেকে সে সংক্রান্ত দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন অনেকে। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের প্রতিটি জীবিতেই আন্দোলন চালিয়ে দেওয়া এবং তুলে নেওয়া নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। জুনিয়র ডাক্তারেরা সংখ্যায় বেশি ছিলেন, অন্য মেডিকেল কলেজগুলি জুনিয়র ডাক্তারেরা তত সংখ্যায় বেশি ছিলেন না। অনেকের বক্তব্য, বৃহস্পতিবারের জীবিতে নরমপন্থী অংশ যে তাদের লোক বাড়িয়ে দেবে তা তারা ধরতে পারেনি, ফলে মতামতের ভারে তাদের পিছিয়ে থাকতে হয়। যদিও শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তবে নরমপন্থী অংশের দিক থেকেও যে যুক্তি আসছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। ওই অংশের মতে সরকার যে পর্যন্ত দাবি মেনে নিয়েছে তা আন্দোলনের বিরাট জয়। যে কোনো আন্দোলনকেই কোথাও থামতে হবে, কোথাও এগোতে হবে, কোথাও খানিক পিছোতে হবে, তা জানতে হয়। এই ক্ষেত্রে অধিকাংশ দাবি দাওয়া মিটিয়ে যাওয়ার পরও যদি সব দাবি আদায়ের গোয়ার তুমি করা হতো, তা আখেরে ক্ষতি করতো আন্দোলনেরই। আন্দোলনের যারা সমর্থক তাদের অনেকে মনে করেছেন কালীঘাট বৈঠকে সাফল্যের পর কর্মবিরতি থেকে সরে আসাটা উচিত ছিল। তাছাড়া সরকারি হাসপাতালের রোগীদের স্বার্থ দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের সিনিয়র ডাক্তারদের একটি বড় অংশ পাশে থেকেছে জুনিয়র ডাক্তারদের, সরাসরি সমর্থন এবং সাহায্য করেছেন তারা। জুনিয়র ডাক্তারদের একটি অংশের বক্তব্য, সিনিয়র ডাক্তারদের একটি অংশ চেয়েছিলেন যাতে অন্তত পুজো পর্যন্ত কর্মবিরতি জারি থাকে, সেইখানে যে রাজনৈতিক স্বার্থ ছিল না তা নয়। জুনিয়র ডাক্তারদের একটি অংশকে নরম এবং কঠোর দুদিকেই চাপের মধ্যে আন্দোলন চালিয়েছিল। অন্য অংশ বাইরে থেকে প্রভাব খাটিয়ে পুজো পর্যন্ত কর্মবিরতি জারি রাখার বিষয়ে বার্তা দিয়েছিল। এই সবের মধ্যে শুক্রবার শেষ হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। আংশিক কর্মবিরতিও উঠে যাচ্ছে শনিবার থেকে, কিন্তু কৌতূহল রয়ে যাচ্ছে যে এই দফার শেষ থেকে কি নতুন শুরুর বীজ বোনা হবে। তেমন হলে সেই আন্দোলন কি এইবারের মতোই ঐক্যবদ্ধ থাকবে? জামিন পেলেন অনুব্রত, পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। গরু পাচার মামলা 2022 সাল থেকে তিহার জেলে বন্দী ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের মামলার জামিন মিলেই ছিল তার। শনিবার জেল মুক্তির সম্ভাবনা অনুব্রতর। পুজোর আগে সুসংবাদ, সিবিআইয়ের পর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেলে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলার বিচারক তার জামিন মঞ্জুর করেন। তবে তিহার জেল থেকে তিনি মুক্ত হতে পারেন শনিবার। পুজোর আগে বীরভূমে ফিরবেন কেষ্ট, এই খবরের স্বভাবতই উচ্ছ্বসিত বোলপুরের তৃণমূল শিবির। জেলা নেতৃত্বে অনুমান বীরভূমে অনুব্রত ফিরলে ফের জেলা সভাপতি হিসেবে দলের কাজ করবেন। তার জেলযাত্রা 2 বছর কেটে গেলেও ওই পদে কাউকে বসায়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন অন্যায়ভাবে অনুব্রতকে জেলবন্দি করা হয়েছে, তা মুক্তি আসন্ন। 24 লোকসভা ভোটের আগে বীরভূমে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোট মিটে যাওয়া 3 মাসের মধ্যে পুজোর আগে সিবিআই এবং ইডি 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাতে জামিন মিলল। শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে 10 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলেন বিচারক। শনিবার তার জেল মুক্তি। 2022 সালের আগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংবাদনগরে ছিলেন তিনি, যদিও তখন থেকেই সিবিআই দিল্লিতে নিয়ে গিয়ে তার বিচার প্রক্রিয়া চালাতে চাইছিল।
পরে আয় বহির্ভূত সম্পত্তি মামলার ইডির হাতেও গ্রেপ্তার হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। তারপর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তিহার জেলে বন্দী করা হয়। একই মামলায় দিল্লি বন্দী ছিলেন। চলতি মাসের 10 তারিখ দিল্লি হাইকোর্টে সুকন্যার ও জামিন মঞ্জুর হয়েছে। এইবার 2 বছর 9 দিন পর তার বাবাও জামিন পেলেন। সব মিলিয়ে ফের নতুন করে অক্সিজেন নিয়ে তাদের স্বাস্থ্য ভবনের ধর্ণা ছেড়ে সিজিও অভিযানের জুনিয়র ডাক্তারেরা। 43 দিনের কর্মবিরতি, 10 দিনের ধর্ণা শেষ। সিবিআই 10 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সল্টলেকের রাস্তাতে শুরু হয়েছিল ধর্ণা, তারপর বিবিধ টানাপোড়েন, একাধিকবার বৈঠক ভেস্তে যাওয়ার পর কালীঘাট আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আদালত করে এনেছিলেন 5 দফা দাবির 3 দফা। বাড়ি 2 দফা নিয়ে ফের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই আলোচনায় অবশ্য ফলপ্রসূ হননি বলেই দাবি করেছিলেন আন্দোলনকারীরা। অবশেষে 19 সেপ্টেম্বর তারা জানিয়েছিলেন আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা। সেই ঘোষণা মতো এই দিন বিকেলে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা তুলে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর অভিযানের নামে জুনিয়র ডাক্তারেরা। সন্দেহজনকদের গতিবিধি দেখা গিয়েছে। আরজিকর কাণ্ডে বড় দাবি সিবিআইয়ের। কারা তারা? চমকে ওঠা তথ্য প্রকাশ্যে। টালা থানা সিসিটিভি ফুটেজ সম্মিলিত হাইডেক্স এবং ডিভিআর থেকে ফুটেজ পুনরুদ্ধারের কাজ চালাচ্ছে কলকাতার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির এবং তাদের রিপোর্ট আর 2-1 দিনের মধ্যে পাওয়া যাবে। ফের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ওই দুইজনকে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অপরদিকে আরজিকর সন্দীপ ও অভিজিৎকে হেফাজতে চাইল সিবিআই। এই ক্ষেত্রে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি অভিযুক্তদের মোবাইলের কল রেকর্ড করা হয়েছে, সেইগুলোর ভিত্তিতে জেরার প্রক্রিয়া যাচাইয়ের প্রক্রিয়া চলছে। টালা থানা সিসিটিভি ফুটেজ সম্মিলিত হার্ড ডিস্ক এবং ডিভিআর থেকে ফুটেজ পুনরুদ্ধারের কাজ চালাচ্ছে কলকাতার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং তাদের রিপোর্ট আর 2-1 দিনের মধ্যে পাওয়া যাবে। সিবিআই আরও জানিয়েছেন আরজিকরের এই সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং সেইগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তা থেকে পাওয়া তথ্য ধরে ঘটনার পর ঘটনা আর অন্তত গুরুত্বপূর্ণ সময়কালে ঘটনাস্থলে বিভিন্ন লোকেদের যাতায়াত সম্পর্কিত যেসব ফুটেজ পাওয়া গিয়েছে সেগুলো সম্পর্কে অভিযুক্তদের জেরা করার কাজ চলছে। 2 অভিযুক্তদের কল রেকর্ড থেকে পাওয়া প্রত্যেকটি ফোন নম্বর ধরে ধরে ধৃতদের জেরা করে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা আছে এবং বিভিন্ন সাক্ষীদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে। এখান থেকে অভিযুক্তরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা সেই বিষয়টা নির্দিষ্টভাবে জানা যাবে। সিবিআই জানিয়েছে জেরার 2 জনের থেকে সন্দেহজনক বেশ কিছু মোবাইল নম্বর মিলেছে যা কিনা সিডিআর বা কল লিস্টে রয়েছে, যার ভিত্তিতে 2 জনকে জেরার প্রয়োজন মুখোমুখি রয়েছে। আরজিকরের বাকি সিসিটিভি সংগ্রহ করা হয়েছে, সেইগুলো পরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সিসিটিভিতে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে, সেই কারণে মুখোমুখি জেরা দরকার। সন্দীপ ও অভিজিতের প্রতিটা ফোন কল এক্সচেঞ্জ হয়েছে অন্যদের সঙ্গে। এরা কোনোভাবে ষড়যন্ত্রে যুক্ত কিনা সেটা টালা থানা সিসিটিভি ও মোবাইল নম্বরের ডাটা পরীক্ষা ও 2 অভিযুক্তদের ফোন কল ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে। অন্য সাক্ষীদের বয়ান অনুসারে ঘটনাকে ডাউন প্লে করা দেখানো হচ্ছে। 2 অভিযুক্তদের অসহযোগিতা করেছেন সিবিআইয়ের জেরায়। শনিবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো অমর ফারুকের সহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, রবিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এইসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এইদিকে সকাল 9টা পর্যন্ত 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষরেখা বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে খুলনা, রবিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ও হতে পারে। তাছাড়া রাঙামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী থাকতে পারে। সারাদিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল শনিবার সকাল 9টা থেকে খুলনা, রবিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী রোববার সকাল 9টা থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রবিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী
নিম্নচাপ যেন পায়ে পায়ে হাঁটছে বাংলায় চলতি বর্ষার মরশুমে। এইবার প্রাক পুজোয় পর্বে ফের নিম্নচাপের হুঁশিয়ারি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার ঘূর্ণবাদ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ওই ঘূর্ণবাদ থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে কোন অভিমুখী যায় এবং তার জেরে বর্তমান সাগরে শনিবার তৈরি হতে পারে ঘূর্ণবাদ। এই ঘূর্ণবাদ ঘনীভূত হয়ে নিম্নচাপের পরিণামে আকাশের সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অস্বস্তি থাকবে। অন্যদিকে স্বাভাবিক ও অস্বাভাবিকভাবে পাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।